বন্দে ভারত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে তাল মিলিয়ে ভারতের লেটেস্ট এবং উন্নত একটি রেল সার্ভিস। 2019-এ এর উদ্বোধন হয়ে থাকলেও আমাদের এতে চাপার সুযোগ হলো প্রথমবার 2026-এ এসে। গত বেশ কিছু বছর দেশের বাইরে থাকার কারণে আপনারা যখন এই উন্নত সার্ভিসের লাভ তুলছিলেন, আমরা তখন আমেরিকায় থেকে একটি সাধারণ রেল সার্ভিস ব্যবহার করছিলাম, যার নাম অ্যামট্র্যাক। তাই আমাদের উৎসাহটাও অন্যরকম ছিল। একদিকে মেড ইন ইন্ডিয়া, আরেকদিকে মেড ইন ইউএসএ। নিজেদের চোখে দেখতে চেয়েছিলাম যেই দাবি বন্দে ভারত রাখছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সামনে সত্যি কি দাঁড়াতে পারছে। আমাদের বন্দে ভারত ভার্সেস আমেরিকার সাধারণ ট্রেন সার্ভিস অ্যামট্র্যাক, কোনটা কাকে টক্কর দেয় এই গল্পে সেটাই জানব। এবং গল্পের শেষে গিয়ে হয়তো পরিষ্কার হয়ে যাবে কতটা মিল আর কতটা অমিল আছে দুই দেশের রেলের মধ্যে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি কি কর্তব্য সেটাও চোখে পড়বে। তাই চলুন আর দেরি না করে শুরু করি আবার একটি নতুন ভিডিও। ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস ভারতীয় রেলের সাথে আমেরিকান রেলের পার্থক্য। তবে পার্থক্য শুধু না, দুই দেশের রেলের মধ্যে সম্পর্কও আছে, সেটাও বলবো। অনেক গল্প, অনেক তুলনা করা বাকি। গল্পটা আগের ভিডিওতে যেখানে ছেড়েছিলাম সেখান থেকেই চলুন শুরু করি। আচ্ছা, কি প্রবলেম করলাম? অদ্ভুত, এত রোদ তবু টুপি পরবে না। তো আমার টুপি মাথায় ইরিটেশন হয়। নিজে তো নাক মুখ চোখ সব বন্ধ করে দিয়েছে। এখানে নর্মাল লোকেরাও মাস্ক পরে ঘুরছে, এত ধুলো। তো আমি কি অ্যাবনর্মাল? হ্যাঁ। এর আগের গল্পে দেখলেন যে গোয়া থেকে দিল্লি আসতে গিয়ে আমাদের ইকোনমি টিকিটটা বিজনেস ক্লাসে আপগ্রেড হয়ে গেল বিনামূল্যে। সেই এক্সাইটমেন্টে পুরো গল্পটা ধরে আপনাদের সাথে আমাদের প্রথম বিজনেস ক্লাসের যাত্রা করার আনন্দটা শেয়ার করলাম। 2.5 ঘন্টা প্লেন যাত্রা শেষ হতেই আমরা এসে পৌঁছলাম রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের আজকের গল্পের শুরু। দিল্লি থেকে এবার যাব আমরা রাজস্থান, উত্তর রাজস্থান, পিলানি নামের একটি ছোট্ট টাউনে, যেখানে আমাদের নতুন বাড়ি। সে কারণে এই বন্দে ভারতের টিকিট কাটা, এবং এটা ছিল আমাদের প্রথম বন্দে ভারতের যাত্রা। কিন্তু স্টেশন পৌঁছতেই আমাদের গত কিছু বছরের স্মৃতি ফিরে এলো, যখন আমরা আমেরিকাতে ছিলাম। সেখানেও ট্রেনে যাতায়াত করেছি বহুবার, এবং সেটাই আপনাদের সাথে আলোচনা করব এই গল্পে এগোতে এগোতে। চলুন সঙ্গে। ট্রেন তখনও প্ল্যাটফর্মে আসতে কিছুটা সময় বাকি ছিল, এবং সেখান থেকেই পার্থক্যগুলো চোখের সামনে ভাসতে শুরু করলো। আমাদের দেশে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি ডাইরেক্ট প্ল্যাটফর্মে গিয়ে, কিন্তু আমেরিকায় ব্যাপারটা অনেকটাই আলাদা। বলা যায় এয়ারপোর্টের মতনই। যতক্ষণ না ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে বা আসার সময় হচ্ছে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হতো স্টেশনের মেন বিল্ডিংয়ের মধ্যেই। প্ল্যাটফর্ম অবধি যাওয়ার অনুমতি ছিল না। আমাদের এখানে বসতে বলেছে ওরা। এখানে যেখানে স্টেশনটা, যেখান থেকে ট্রেনে উঠতে হবে, সেই জায়গাটাতে ওরাই আমাদেরকে নিয়ে যাবে। এদের সাথেই যেতে হবে স্টেশনে। এখন এখানে বসতে বলেছে। এতে লাভটা কি? প্ল্যাটফর্মে কোনো রকমের ভিড় তেমন জমে না, আর আননেসেসারি অ্যাক্সিডেন্টও ঘটে না। কিন্তু এই ব্যবস্থা আমাদের দেশে করা কি সম্ভব? না, একেবারেই না। এত জনসংখ্যার মাঝখানে যদি স্টেশনের বিল্ডিংয়ে সবাইকে আটকে রাখে, তাহলে কারোর নিঃশ্বাস নেওয়ার মতনই জায়গা থাকবে না। প্ল্যাটফর্মে অ্যাক্সিডেন্ট হওয়া তো দূরের কথা। এবার আসে দ্বিতীয় পার্থক্যে। আমাদের দেশের রিজার্ভেশন ব্যবস্থা হয়তো আলাদা করে বলার প্রয়োজন পড়বে না, কিন্তু তুলনার খাতিরে এইটুকুনি বলতেই হয় যে আমাদের এখানে টিকিট কাটলে সিট নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাই আমরা। কোন বগিতে কত নম্বর সিট সেটা টিকিটেই লেখা থাকে। কিন্তু আমেরিকায় এই ব্যবস্থাটাও আলাদা ছিল। ওখানে রিজার্ভেশন হয়, কিন্তু টিকিটে কোনো সিট নাম্বার বা বগি নাম্বার উল্লেখ করা থাকে না। অ্যাটলিস্ট আমরা যে কবার ওই দেশে ট্রেনে চেপেছি, কোনোবারই সিট নাম্বার পাইনি।
শুধু কতগুলো সিট রিজার্ভ করা সেটা লেখা থাকে। আমাদের যেমন বগি থাকে S1, S2, B1, B2, A1, A2, এটাও মেনশন করা থাকে না ওখানে। ট্রেনে ওঠার সময় দাঁড়িয়ে থাকে একজন টিটি, যে দেখিয়ে দেয় যে কোন বগিতে উঠতে হবে। সেখানে যে কোনো ফাঁকা সিট দেখে বসলেই হলো। কার কোনটা সিট সেটার কোনো উল্লেখ থাকে না টিকিটে। তবে এই সিস্টেম আমাদের দেশে কোনো মতেই সম্ভব নয়। এবার চলুন দেখে নিই সিটে বসার পর ট্রেন চলার সময় অন্যরকম কিছু মনে হয় কিনা আমেরিকার ট্রেনগুলোতে। ট্রেনটা আমাদের ট্রেনের মতন দুলছে, কোনো স্ট্রেট ব্যাপার নেই। আর স্পিড এখনো পুরো স্পিড নেয়নি। এই স্পিডটা মোটামুটি ওই এখন ওই ইস্পাত ফিসপাত আউটারে মানে ট্রেনটা ছাড়ার পরে যেরকম স্পিডে থাকে সেরকম স্পিডে আছে, মানে প্রপার ইস্পাতের স্পিডও ধরেনি এখন। প্র্যাকটিক্যালি এতে কোনো পার্থক্য নেই, ট্রেন চলার পিছনে সায়েন্স একই। কিন্তু একটা জিনিস মানতেই হবে যে এই ব্যাপারে আমাদের বন্দে ভারতে কোনো রকম ভাইব্রেশন ফিল হয় না, এমনকি টপ স্পিডে চলার সময়তেও একেবারে টপ ক্লাস কোয়ালিটি। সেখানে আমেরিকার অ্যামট্র্যাক আমাদের নর্মাল ট্রেনগুলোর মতনই, তেমন কোনো পার্থক্য নেই এতে। তাহলে এবার প্রশ্ন আসে ট্রেন টাইমিংয়ের সম্পর্কে, যেটা আমাদের দেশে একটি বড় মাথা ব্যথার কারণ। আমেরিকাতেও কি একই ব্যাপার? সেখানেও কি ট্রেন লেট করাটাই স্বাভাবিক? না, স্বাভাবিক নয়, কিন্তু লেট হয়। সেখানেও ট্রেন লেট হয়। 10 বারের মধ্যে 8 বার টাইমে থাকলেও 2 বার লেট হওয়ার সম্ভাবনা ওখানেও থাকে। তবে এই ব্যাপারে বন্দে ভারত কিন্তু টাইম মেনটেন করতে অনেকটাই সক্ষম। বন্দে ভারতের টাইমিং টপ প্রায়োরিটিতে রাখা হয়। তবে এই পাংচুয়ালিটির শিরোমণি হয়ে বসে আছে জাপান রেলওয়েজ। সেখানে ট্রেন 10 সেকেন্ড লেট করলেও রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন, এতটাই মূল্য মানুষের সময়ের। কিন্তু যখন টাইমিংয়ের কথা উঠল, এরপর তাহলে স্পিডের কথা বলতেই হয়, এবং সেটাই হলো পরের পার্থক্য। যদি অ্যাভারেজ স্পিড বলতে হয়, তাহলে আমাদের বন্দে ভারত আমেরিকার অ্যামট্র্যাককে ছাপিয়ে যায়। স্ক্রিনে বিভিন্ন ট্রেনের স্পিডগুলো দিয়ে রাখলাম। কিন্তু যদি আমেরিকার ট্রেনকে আমাদের সাধারণ ট্রেনের সাথে তুলনা করতে হয়, তাহলে আমেরিকার ট্রেনের স্পিড বেশি, অ্যাভারেজ আর টপ স্পিড দুটোই বেশি। এই ক্ষেত্রে আমাদের বন্দে ভারত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি বলা যায়। কিন্তু এত কিছু যখন আলোচনা হলো, তাহলে ট্রেনের ভেতরের খাওয়া দাওয়াই বা বাদ যায় কেন? ফ্লাইট করে যাচ্ছে, ট্রেনটা এখন বেঁকে আছে। চিত্তরঞ্জন স্টেশনে আমি দেখেছি ট্রেন এরকম বেঁকে থাকতো, পুরো ট্রেনটা এরকম টিল্টেড। এই ট্রেনটার জন্য ওয়েট করছিল, এটা চলে গেলে আবার স্পিড নেবে। মানে ট্রেনটা লেট হবে মনে হয়, জানি না মেকআপ করবে কিনা করো। আমাদের দেশের ট্রেনের খাবার তো জানেনই, কোনো ট্রেনে থাকে প্যান্ট্রি কার, আবার কোনো ট্রেনে স্টেশন থেকে খাবার তোলে। কিন্তু বন্দে ভারতে দেখলাম সবটাই প্যাকেজড ফুড। তবে আমরা এখনও জানি না লাঞ্চ বা ডিনারে কী দেয়। আমাদের যাত্রার সময় অনুযায়ী দিয়েছিল ইভিনিং স্ন্যাক্স, আর তাতে পুরোটাই প্যাকেজড খাবার দাবার ছিল। কিন্তু তাও আমেরিকার তুলনায় বলবো আমাদের দেশ এই ব্যাপারে অনেকটাই উদার। রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতন ট্রেনে টিকিটের সাথেই খাবার নেওয়ার অপশানটা অন্তত থাকে। লম্বা জার্নির ক্ষেত্রে এটা অনেকটাই সুবিধাজনক। এখানে ট্রেনের চায় আরাম নেই, ঝালমুড়ি খাবেন, ঝালমুড়ি নেই, এই বোরিং। আমেরিকাতে আছে প্যান্ট্রি কার, কিন্তু সেখান থেকে কেউ খাবার বয়ে এনে বিক্রি করে না। নিজেকে উঠে যেতে হয় প্যান্ট্রি কার অবধি, আর ক্রেডিট কার্ড বা ক্যাশ দিয়ে কিনতে হয় খাবার, এই টুকটাক স্ন্যাক্স, কফি ইত্যাদি। আমেরিকায় থাকাকালীন আমরা অনেক সময় বাড়ি থেকে বা বাইরে থেকে কিছু খাবার কিনে তারপর ট্রেনে উঠতাম। আর এখানে ওই দোকান থেকে এরকমই অ্যালুমিনিয়াম ফয়েলের এই কাগজটা দিয়ে দিল র্যাপ করে ঢুকিয়ে নেওয়ার জন্য। তুই খাবি না? আর আমি খাচ্ছিলাম এটা বাদাম বাদাম বাদাম, কাঁচা বাদামটা মনে পড়ে গেল। আসলে সেখানে দায়িত্বটা নিজেরই, আলাদা করে মুখের সামনে সার্ভিস পাওয়ার অপশন নেই বললেই চলে।
তবে এতেই শুধু নিজেদের দায়িত্ব নিজে নেওয়ার গল্প শেষ হয় না, এবং এই দায়িত্ব সংক্রান্তই হলো আমাদের পরের পার্থক্য। দেখতে থাকুন। এই এতক্ষণ ধরে যে আমেরিকান রেলওয়েজ নিজেরাই দেখলেন, এ কিন্তু গভর্নমেন্টের নয়, এই সব ব্যবস্থা প্রাইভেট কোম্পানির। কিন্তু তাও মানুষজন একে পরিষ্কার রাখার দায়িত্ব নিজেরই মনে করে, এবং এটাই দুই দেশের মধ্যে পার্থক্যের সবথেকে বড় কারণ। শুধু রেলওয়েজের কথা বলছি না, রাস্তাঘাট, বাস, এয়ারপোর্ট, স্টেশন সব ক্ষেত্রেই আবর্জনা রাস্তায় ফেলার অভ্যাসটাই নেই তাদের। আমাদের দেশে রেলওয়ে নেটওয়ার্ক কিন্তু আমেরিকার তুলনায় অনেক ছড়ানো, অনেক বেশি ট্রেন আর তার থেকেও বেশি স্টেশন আছে এই দেশে। বলা যায় দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে এই রেল নেটওয়ার্কের ওপর। কিন্তু তাও এই ব্যবস্থার সঠিক মর্যাদা কি দিই? দুই দেশের রেলওয়েজের মধ্যে সম্পর্ক কিন্তু একই সময়কার। আমেরিকান রেলওয়ে শুরু হয় 1830 সালে, আর ইন্ডিয়ান রেলওয়ে শুরু হয় 1853-তে, এবং দুটোই ব্রিটিশদের সাহায্যে তৈরি হয়েছিল। কিন্তু তাও আজকের পার্থক্য আমাদের চোখের সামনে। আমেরিকায় রেল নেটওয়ার্ক খুবই সামান্য, অত বড় দেশের প্রত্যেক কোণায় পৌঁছতেই পারেনি, তাও যত্নতে রাখে। কিছু স্টেশন তো ওখানে এয়ারপোর্টের থেকেও ঝাঁ চকচকে। আমরা নিজেদের অভ্যাস না পাল্টালে এই পার্থক্য কোনো দিন কমবে না। যতই বন্দে ভারতের মতন ট্রেন আসুক, যতই আমরা নতুন টেকনোলজি ব্যবহার করি না কেন। তবে যেই বন্দে ভারতকে নিয়ে এত আলোচনা, সেটা কিন্তু কোনো একটি মানুষের প্রচেষ্টায় তৈরি হয়নি। এটা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির একটি ডেডিকেটেড টিমের প্রচেষ্টার ফল। তবে এর পেছনে মূল মস্তিষ্ক হিসেবে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি হলেন সুধাংশু মানি। তিনি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রাক্তন জেনারেল ম্যানেজার ছিলেন, যার নেতৃত্বে মাত্র 18 মাসের রেকর্ড সময়ের মধ্যে এই ট্রেনটি তৈরি করা হয়েছিল, যে কারণে এই ট্রেনটার পূর্ব নাম ছিল ট্রেন 18। এটা ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ডিস্ট্রিবিউটেড পাওয়ার ট্রেন, যা সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া। কিন্তু এবার প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক মানের ট্রেন বানিয়ে তো দিল, কিন্তু এর আন্তর্জাতিক মর্যাদা রক্ষা করার দায়িত্ব কার? শুধুই কি রেল কর্তৃপক্ষের? বোধহয় আমাদের একবার আয়নার সামনে দাঁড়ানো উচিত। ট্রেনে সাফাই কর্মী আছে বলে কি চিপসের প্যাকেটটা বা চায়ের কাপটা মেঝেতে অবলীলায় ফেলে দেওয়া যায়? ট্রেনের চাদর বা তোয়ালেটাকে ব্যক্তিগত সম্পত্তি ভেবে ব্যাগে পুরে নেওয়াটা কি আমাদের রুচির পরিচয় দেয়? কিংবা পরের যাত্রীর কথা না ভেবে গোটা বাথরুমে জল ছড়িয়ে নোংরা করে আসাটা কি কাম্য? আসলে ট্রেনের জানলার বাইরের দৃশ্যটা বদলানোর আগে আমাদের অন্দরের অভ্যাসগুলো বদলানো বড্ড প্রয়োজন। আজ যদি নিজেদের এই ছোট্ট ভুলগুলো শুধরে না নিই, তবে আধুনিকতা কেবলই ট্রেনের বগিতেই থমকে থাকবে, আমাদের চরিত্রে নয়। তাই দেশের জন্য, দশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটুকু দায়িত্ব আমাদের নিতেই হবে। দুই দেশের মধ্যে হয়তো তুলনা হয় না, একদিকে ডেভেলপড নেশন আর আরেকদিকে ডেভেলপিং নেশন। কিন্তু নিজেদের হাতে যতটুকুনি ক্ষমতা আছে সেটাও কি করা যায় না? আমরা যা দেখে এসেছি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই গল্পে যদি মনে হয় একটুও যুক্তি আছে, শেয়ার করুন ভিডিওটা, যেখানে এই পার্থক্য দেখানোর দরকার পড়ছে। চলো, এই যাত্রা এখানেই শেষ। এবার আমরা বাড়ির কাছেই চলে এসেছি, আর এখান থেকে 25 কিলোমিটার। আবার দেখাবো আপনাদের সাথে পরে একটি যাত্রায়। স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।